বিফোর ইউ কুইট ইউর জব বাই রবার্ট টি কিওসাকি। আপনি কি আপনার প্রতিদিনকার 9 to 5 জব করতে করতে অস্থির হয়ে উঠছেন? আপনি কি একজন এমপ্লয়ি হিসেবে কাজ করতে করতে বোর হয়ে গেছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তবে বইটি আপনার জন্য। হয়তো আপনি এমন লোকেদের জানেন যারা নিজের চাকরি ছেড়ে নিজের বিজনেস শুরু করেছে আর বর্তমানে অনেক সফল এবং বহু টাকার মালিক বনে গেছে। আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। এই বিষয়গুলো না তো কোনো কল্পনা, না তো কোনো স্বপ্ন। বইটির লেখক রবার্ট কিওসাকি আপনাকে শেখাবেন কিভাবে আপনি আপনার 9 to 5 জব ছেড়ে একটা লম্বা ড্রাইভ দিতে পারেন বিজনেসের ওয়ার্ল্ডে। লেখক রবার্ট টি কিওসাকির বই বিফোর ইউ কুইট ইউর জব আপনাকে শেখাবে একটা বিজনেস স্টার্ট করার পূর্বে আপনার কি কি জানা প্রয়োজন। এটি এমন এক লেখকের বই যে ব্যক্তি শূন্য থেকে শুরু করে হাজার কোটি টাকার বিজনেস ইম্পায়ার দাঁড় করিয়েছেন নিজ দমে। তিনি কিভাবে এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করলেন তাই রিভিল করেছেন তার এই বইটিতে। তাই যখন ওয়ার্ল্ড ইকোনমির অন্যতম সেরা শিক্ষক ও অন্যতম সফল বিজনেসম্যান আপনাকে শেখাতে প্রস্তুত, তাই এই বইটির সামারি মিস করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। আসুন শুরু করি এক পাওয়ারফুল জার্নির স্টার্টিং। বিজনেসম্যান হওয়া সহজ কোনো কাজ নয়। এই বইটির মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন বিজনেস নামক এই প্রফেশনটিতে সিকিউরিটি নামক কোনো কিছু নেই। এই রাস্তায় রেগুলার স্যালারি, জব সিকিউরিটি অথবা বেনিফিট আপনি কখনো পাবেন না। আপনি এটাও জানবেন বেশিরভাগ বিজনেস বারবার ফেল হয় কেন। আপনি সাথে জানবেন নতুন ব্যবসায়ীরা বারবার ফেল হয়, কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে আপনি আপনার ভুল থেকে শিখে কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত কিনা। একজন বিজনেসম্যান হওয়ার সফরের শুরু নিজের নজরিয়া এবং মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে হয়। হতে পারে আপনি বছর পর বছর ধরে একজন এমপ্লয়ি হিসেবে কাজ করছেন এবং একজন এমপ্লয়ির মতো করেই চিন্তা করেন, কিন্তু এই মুহূর্তে এটাকে পরিবর্তনের সময় এসে গেছে। একজন বিজনেসম্যান কিভাবে চিন্তা করে এটা বোঝার পর আপনি ফ্রিডম এবং সাকসেস দুইটাই পাবেন। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ লেসন বলা হয়েছে। আসুন চ্যাপ্টার 1 থেকে শুরু করি। চ্যাপ্টার 1, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড অ্যান এমপ্লয়ি। রিচ ড্যাড পুয়ার ড্যাড অত্যন্ত জনপ্রিয় একটি বই। বইটিতে লেখক উল্লেখ করেছেন তার পিতা সবসময় বলতো ঠিকভাবে পড়াশোনা করো, ভালো মার্কস নিয়ে আসো, যাতে তুমি একটা সুরক্ষিত চাকরি পাও। তিনি সবসময় রবার্টকে এমপ্লয়ি হওয়ার জন্য এনকারেজ করেছেন। সেখানেই লেখকের রিচ ড্যাড মানে তার বন্ধুর পিতা, যাকে সে শিক্ষক হিসেবে পিতা বলে ডাকতেন, সে সবসময় বলতেন নিজের বিজনেস শুরু করো আর ওই লোকেদের কাজে রাখো যারা তোমার থেকে বেশি স্মার্ট। তিনি রবার্টকে একজন বিজনেসম্যান হতে এনকারেজ করেছেন। বিজনেসম্যান এবং এমপ্লয়ের মধ্যে আসল পার্থক্যটা কি? একজন এমপ্লয়ি বিজনেস শুরু হওয়ার পর তাতে কাজ করা শুরু করে, কিন্তু একজন বিজনেসম্যানকে বিজনেস শুরু হওয়ার পূর্বেই কাজে লাগতে হয়। কঠিন বাস্তবতা হলো শতকরা 99টা নতুন বিজনেস তার 10ম জন্মদিন উদযাপন করতে পারে না। মানে শতকরা 99টা নতুন বিজনেস তার 10 বছর পূর্ণ হওয়ার পূর্বেই বন্ধ হয়ে যায়। বেশিরভাগ বিজনেস খারাপ প্ল্যানিং এর কারণে ফেল হয়। কোম্পানির মালিক কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের কোম্পানিকে লম্বা সময় পর্যন্ত চালানোর চেষ্টা করতে থাকে, এমনটা বছর পর বছর ধরে করতে থাকে। একটা সময় সেও হাল ছেড়ে দেয়। বহু সময় এবং টাকা ওই সমস্ত কাজে লাগাতে হয় যে সমস্ত কাজ থেকে প্রফিট হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রথম কথা, যদি কোনো বিজনেসকে খারাপভাবে ডিজাইন করা হয় তবে তার মালিকের কঠিন পরিশ্রমও তাকে বাঁচাতে পারবে না। রবার্টের জন নামে একজন বন্ধু ছিল। জন নিজের বিজনেস শুরু করার জন্য তার ব্যাংকের জব ছেড়ে দিয়েছিল। সে লোন অফিসার হিসেবে কাজ করত, যার জন্য সে ভালো অঙ্কের স্যালারি পেত। কিন্তু তিনি দেখলেন ব্যাংকের যে সবচেয়ে ধনী কাস্টমারগুলো ছিল তারা সবাই ছিল বিজনেসম্যান। জন চিন্তা করত সে কি কখনো এদের মতো একজন হতে পারবে। সে একজন এমপ্লয়ি হিসেবে নয়, নিজের বস হিসেবে কাজ করতে চাচ্ছিল। এজন্য জন তার চাকরিটা ছেড়ে দেয় আর তার মার সাথে একটা ছোট ফুড জায়ান্ট খুলে নিয়েছিল। সে সেখানে লাঞ্চ সার্ভ করত। শহরের কর্পোরেট অফিসগুলোর পাশে সে একটা জায়গা ভাড়া নেয়। প্রতিদিন জন ও তার মা সকালে 4টার দিকে উঠতো এবং খাবার তৈরি করতে লেগে যেত। তারা দুজন কম দামে ভালো মানের খাবার সার্ভ করার জন্য কঠিন পরিশ্রম করছিল। তারা তুলনামূলক কম দাম নিত, কিন্তু প্লেট ভরে খাবার দিত। রবার্ট মাঝে মাঝে সেখানে খেতে যেত। সে তার বন্ধুর সাথে সেখানে কথা বলতে যেত। জন খাবার সার্ভ করতে খুব ভালোবাসতো। সে মাঝে মাঝে রবার্টকে বলতো, একটা সময় আমার বিজনেস অনেক বিশাল হবে। আমি লোকেদের কাজে রাখবো যাতে তারা আমাদের জন্য কাজ করতে পারে। কিন্তু কঠিন সত্য হলো জনের জীবনে এমন দিনগুলো কখনোই আসেনি। একটা সময় জনের মা মারা যায়। জন তার রেস্টুরেন্ট বন্ধ করে দিয়ে একটা রেস্টুরেন্টে ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করে। এখন জন পুনরায় একজন এমপ্লয়ি হয়ে গেছে। শেষবার যখন লেখকের সাথে তার দেখা হয়েছিল তখন সে বলেছিল এখন তার স্যালারি তুলনামূলক কম, কিন্তু তার নিজের বিজনেসের থেকে কম সময় কাজ করতে হয়। আপনি হয়তো এখন বলবেন জন তো অন্তত নিজের বিজনেস চালানোর চেষ্টা করেছিল,
এবং সে অনেক কঠিন পরিশ্রম করেছিল। যদি তার মা জীবিত থাকতো তবে হতে পারতো তার বিজনেসটা রান করতো, হয়তো তখন পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। সে হয়তো সেখান থেকে অনেক টাকা কামিয়ে ধনী হয়ে উঠতো। আসলে জনের মার সাথে লেখকের খুব ভালো সম্পর্ক ছিল। তার এমন মৃত্যুতে সে নিজেও কষ্ট পাচ্ছিল। লেখক এই বিষয়টি নিয়ে কষ্ট পাচ্ছিলেন যে এত পরিশ্রম করার পরও তাদের ব্যবসাটা ফেল হয়, কিন্তু এই ফেলিয়ারটাও বিজনেসম্যান হওয়ার জার্নির একটা পার্ট। জনের বিজনেসে ডিজাইন করার পদ্ধতিতে কিছু ভুল ছিল। একটা সফল ব্যবসাকে এমনভাবে ডিজাইন করতে হয় যাতে সেটা তার মালিকের অনুপস্থিতিতেও ঠিকভাবে চলতে পারে এবং গ্রো করতে পারে। এটাই একজন বিজনেসম্যানের আসল কাজ। একজন বিজনেসম্যান হিসেবে তার এমন একটা বিজনেস মডেল বানানোর প্রয়োজন ছিল যেটা মালিক হিসেবে তার সেখানে উপস্থিত থাকা কিংবা না থাকা যে কোনো অবস্থাতে চলতে পারে। মালিকের অনুপস্থিতিতে ব্যবসাটা কাস্টমারদের ভ্যালু দিতে পারে, নতুন লোকেদের কাজে রাখতে পারে এবং ভবিষ্যতে উন্নতির জন্য গ্রো করতে পারে। এই কোয়ালিটিগুলো একটা বিজনেসের থাকা উচিত। লেখকের মতে বিজনেসে 4 ধরনের লোক আছে। নাম্বার 1 এমপ্লয়ি, নাম্বার 2 সেলফ এমপ্লয়েড বা স্মল বিজনেস ওনার, নাম্বার 3 বিগ বিজনেস ওনার এবং নাম্বার 4 ইনভেস্টার্স। একটা কোম্পানির সিনিয়র ম্যানেজার থেকে সিকিউরিটি গার্ড দুজনই কোম্পানির এমপ্লয়ি। তারা রেগুলার স্যালারি পায়। এমন লোকেরা রেগুলার ফিক্সড ইনকাম চায়। স্মল বিজনেস ওনাররা বিশ্বাস করে যদি আপনি কোনো কাজ ঠিকভাবে করতে চান তবে আপনার কাজটা নিজের করা উচিত। এমন লোকেরা অন্যদের কম বিশ্বাস করে আর তাই তাদের বিজনেস খুব বেশি বড় হয় না। ছোট বিজনেস ওনাররা সবসময় সব কাজ নিজেরাই সামলানোর চেষ্টা করে। অন্যদিকে বড় বিজনেস ওনাররা ভালো সিস্টেম তৈরি এবং ট্যালেন্টেড মানুষদের কাজে রাখায় বিশ্বাস করে। এমনটা করার মাধ্যমে কোম্পানি তার মালিকের বহুদিন অনুপস্থিত থাকার পরও খুব সুন্দরভাবে স্মুথলি চলতে পারে। ইনভেস্টর ইনভেস্টর ওই ব্যক্তি যারা ছোট ও বড় বিজনেসের তালাশে থাকে, যেখানে তাদের টাকাকে সঠিকভাবে ব্যবহার করে আরো বেশি গ্রো করতে পারে। এই অসাধারণ লেসনগুলোর সাথে আসুন চলে যাই পরবর্তী চ্যাপ্টারে, লার্ন হাউ টু টার্ন ব্যাড লাক ইনটু গুড লাক। এই চ্যাপ্টারটা নিজের ভুল থেকে শেখা সম্পর্কে। আপনার ফেলিয়ারগুলোকে বা নিজের ভুলগুলোকে ব্যাড লাক হিসেবে দেখা উচিত নয়। আপনার এগুলোকে নিজেকে এবং নিজের বিজনেসকে আরো ভালোভাবে বোঝার উপায় হিসেবে দেখা উচিত। ভুল করা বিজনেস শেখার এবং নিজেকে বোঝার একটা অন্যতম উপায়। এটা ওয়ার্নিং সাইনের মতো, যার মানে আপনার একটু থেমে চিন্তা করা প্রয়োজন। ফেলিয়ারের মানে আপনি কোথাও না কোথাও ভুল করছেন, আর আপনার সেই ভুল কোথায় হচ্ছে সেটা খুঁজে বের করা দরকার। এটা আমাদের কিছু নতুন শেখার সুযোগ দেয়। তাই আপনি যদি সামনে ফেলিয়ারের সম্মুখীন হন তবে কখনোই নিরাশ হবেন না। আপনার শুধু একটু থেমে চিন্তা করা প্রয়োজন। আপনার অন্যকে দোষ দেয়া, রাগ করার বদলে বা অন্যের উপর দোষ চাপানোর ফিলিংসকে সাইডে রেখে নিজের দৃষ্টিকোণ পরিবর্তন করুন এবং এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিন, ফেল হওয়া বা ফেল করা কখনোই খারাপ কিছু নয়। এর থেকে আপনার হতাশ হয়ে কোনো কাজ মাঝপথে ছাড়া উচিত নয়, বরঞ্চ আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি ভুল করছেন আর এই ভুলটা থেকে আপনার শেখা দরকার। লেখক এই বইটিতে তার পিতার পুরো জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। তার পিতা পেশায় একজন শিক্ষক ছিলেন এবং 50 বছর বয়সে সে রিটায়ারমেন্টে যান আর নিজের বিজনেস স্টার্ট করেন। তিনি একটা জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। লেখকের পোর ড্যাড মানে তার নিজের পিতা চিন্তা করেছিলেন এই বিজনেস তো কখনোই ফেল হবে না, কারণ মানুষ এই ব্র্যান্ডের আইসক্রিমটাই সবচেয়ে বেশি খায়। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে তার দোকান বন্ধ হয়ে যায় এবং তার সমস্ত টাকা ডুবে যায়। এই ঘটনাটির কারণে সে অনেক বেশি রাগান্বিত ছিল আর সাথেই সে অনেক বেশি উদাস হয়ে গিয়েছিল। লেখক বলেন, আমার পিতা তার বিজনেস ফেল হওয়ার জন্য তার ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিচ্ছিল। সে তার ফেলিওর থেকে কিছু শেখেনি। তার স্টোরে হাতে গোনা কিছু লোকই আসতো আর এর বাইরে তার লয়াল কোনো কাস্টমার বেস তৈরি হয়নি। সে তার দোকান খুলে ঘন্টার পর ঘন্টা একাই বসে থাকতো। এখানে শিক্ষা হলো অন্য কাউকে দোষ দেওয়ার বদলে দ্রুত এই জিনিসটা একসেপ্ট করে নেওয়া জরুরি ছিল যে কোথাও না কোথাও তার ভুল হচ্ছে। যখন তার বিজনেসটা ঠিকভাবে হচ্ছিল না তখন তার চিন্তা করা উচিত ছিল কিভাবে এটাকে গ্রো করা যায়, আর উচিত ছিল ভুলগুলোকে খুঁজে বের করে সেগুলোকে শোধরানোর। কিন্তু তিনি এগুলোর দিকে মনোনিবেশ না করে দিনের পর দিন সেভাবেই ব্যবসাটিকে চালাতে থাকেন, যার ফলাফল হিসেবে একটা সময় সে দেউলিয়া হয়ে যায়। লেখক বলেন, আমার পিতা বিজনেস চলাকালীন তার সমস্ত স্টাফদের বের করে দেয় যাতে তার কস্ট কাটিং হয় এবং সমস্ত কাজ সে নিজেই করতে শুরু করে। এরপর তার বিজনেস পার্টনারের সাথে ঝগড়া তৈরি হয়। সে তাদের ফ্র্যাঞ্চাইজির নামেও কেস করে দিয়েছিল। লেখক বলেন, আমার পোর ড্যাড তার সমস্ত টাকা নিজের ভুল আর দোষগুলো অন্যদের উপর চাপাতে খরচ করে দেন। আসলে তার একসেপ্ট করে নেওয়া উচিত ছিল এবং নতুন একটা শুরু করা উচিত ছিল। তার বদলে সে অবস্থা খারাপ থেকে খারাপ করে যাচ্ছিল। একটা বিজনেস দাঁড় করানোর প্রসেসে ফেলিয়ার এমন একটা সত্য যেটাকে দূরে রাখা সম্ভব নয়। এজন্য যত দ্রুত আপনি ভুল থেকে শিখবেন
ততই আপনার জন্য ভালো। এখানে একটা কমন প্রসেস উল্লেখ করা হয়েছে, যার মধ্য দিয়ে প্রতিটি বিজনেসম্যানকে ধাপে ধাপে চলতে হয়। স্টেপ নাম্বার 1, আপনার বিজনেস শুরু করুন। স্টেপ 2, ফেল হলে আপনার ভুল থেকে শিখুন। স্টেপ 3, একজন গাইড বা গুরুর তালাশ করুন। স্টেপ 4, যদি পুনরায় ফেল করেন তবে হতাশ হওয়ার জায়গায় পুনরায় তার থেকে শিক্ষা গ্রহণ করুন। স্টেপ 5, নিজের বিজনেসের সম্বন্ধে আরও জানার চেষ্টা করুন অথবা ট্রেনিং নিন। নাম্বার 6, যদি একবার ফেল করেন তবে তার থেকে আবার শিক্ষা নিন। নাম্বার 7, যদি আপনি সফলতা হাসিল করে থাকেন তবে আপনি কিছুটা রিল্যাক্স করতে পারেন। নাম্বার 8, নিজের সফলতা উদযাপন করতে পারেন। নাম্বার 9, আপনার বিজনেস থেকে হওয়া ইনকামের দিকে ধ্যান দিন এবং আপনার হার জিতের হিসাব রাখুন। এবং নাম্বার 10, পুনরায় শুরু করে প্রথম স্টেপে যান। কিন্তু সত্য তো এটা যে বিজনেসম্যান হওয়ার ইচ্ছা রাখা শতকরা 90% লোক প্রথম স্টেপটা পর্যন্তই পৌঁছাতে পারে না। তাদের মাইন্ডে একটা পারফেক্ট বিজনেস প্ল্যান তো থাকে, কিন্তু তাকে বাস্তবে বদল করার জন্য তারা কোনো অ্যাকশনই নেয় না। এটাকে অ্যানালাইসিস অফ প্যারালাইসিস বলা হয়। এখানে শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি হলো, যতক্ষণ না আপনি চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জানতেই পারবেন না। যতক্ষণ না আপনি বিজনেস শুরুই করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে বুঝবেন কোন জিনিসটার অভাব আপনার মধ্যে আছে, কোন বিষয়টাকে আরও উন্নত করা দরকার। যতক্ষণ না আপনার কাছে শেখার জন্য কোনো বিজনেসই থাকছে না ততক্ষণ পর্যন্ত আপনি বিজনেসম্যান হতে পারবেন না। ফেল হওয়া ভুল বা খারাপ কিছু নয়, কিন্তু সেই ফেলিয়ারগুলো থেকে কিছু না শেখা অনেক খারাপ। আমরা যেহেতু মানুষ, তাই আমাদের দ্বারা কখনো কখনো ভুল হয়েই যায়, এটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ এটা যে আপনি ভুলগুলো থেকে কি শিখছেন আর পুনরায় উঠে দাঁড়ানোর সক্ষমতা প্রকাশ করছেন কিনা। যদি আপনি এমনটা করতে না পারেন তবে আপনি সারা জীবন একজন এমপ্লয়ি রয়ে যাবেন। তবে আপনি কখনোই জানতে পারবেন না নিজের বিজনেসকে চালাতে কেমন অনুভূতি হয়। এই অসাধারণ শিক্ষাগুলোর সাথে আসুন চলে যায় পরবর্তী চ্যাপ্টারে। নোট দ্য ডিফারেন্স বিটুইন ইয়োর জব অ্যান্ড ইয়োর ওয়ার্ক। একদিন রিচ ড্যাড রবার্টকে কাজ এবং জবের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করলেন। প্রশ্নটি শুনে লেখক বেশ কনফিউজ হয়ে যান। লেখক তার রিচ ড্যাডকে জিজ্ঞেস করেন, আপনি কি একই জিনিসের কথা বলছেন না? জবের মানেই তো কাজ, তাই না? রিচ ড্যাড হাসতে থাকে এবং বলেন, না, দুটার মধ্যে পার্থক্য আছে। জব ওই জিনিস যেটার জন্য তোমাকে টাকা দেয়া হয়, কিন্তু তুমি তোমার করা সব কাজের বদলে সবসময় টাকা পাও না। ছাত্র হিসেবে পড়াশোনা করা, ট্রেনিং করা বা রিসার্চ করা, এগুলো কাজ। এগুলো ওই কাজ যেগুলো আপনি জবের প্রস্তুতি হিসেবে নেন। রিচ ড্যাড বিশ্বাস করতেন, আপনি যত বেশি কাজ করবেন আপনি চাকরিতে তত বেশি স্যালারি পাবেন। যে লোকগুলো পড়ে না, ট্রেনিং নেয় না এবং রিসার্চ করে না, তারা জবে কম টাকা পায়। এটা প্রতিটি জায়গায় কার্যকর। আপনি একজন বিজনেসম্যান হন কিংবা একজন এমপ্লয়ি, সবসময় এটা কার্যকর। উকিল কিংবা ডাক্তারদের কয়েক বছর পর্যন্ত ট্রেনিং নিতে হয়, তাদের কয়েক বছর ধরে কাজ করতে হয়, যার জন্য তাদের টাকা দেয়া হয় না। কিন্তু ট্রেনিং খতম হওয়ার পর যখন তারা প্রফেশনাল হয়ে ওঠে তখন তারা টাকা কামানো শুরু করে। যেহেতু তারা 5 বছর কিংবা তার অধিক সময় ধরে কাজ করছিল এবং তাদের ফিল্ডে এক্সপার্ট হয়ে গেছে, তার জন্য তারা ভালো অ্যামাউন্টের ফিস চার্জ করতে পারে। আর একই কথাটাই একজন বিজনেসম্যানের ব্যাপারেও সত্য। যদি একজন বিজনেসম্যান প্রস্তুতি না নেয়, যদি সে সঠিকভাবে হোমওয়ার্ক না করে, তবে তার বিজনেস ফেল হওয়াটা নিশ্চিত। একজন এমপ্লয়ি প্রতিটি কাজের বদলে টাকা চায়, এটাই তার মাইন্ডসেট। যতদিন পর্যন্ত এই ধরনের মাইন্ডসেট নিজের মধ্যে রাখবেন ততদিন পর্যন্ত আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন না। এমপ্লয়িরা আশা করে তাদের কোম্পানি তাদের ফ্রিতে ট্রেনিং দিক, তারা আশায় থাকে তাদের বস তাদের স্কিলকে বাড়ানোর সুযোগ দিক, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণরূপেই ভুল। এমপ্লয়িরা তাদের খালি সময় সিনেমা দেখতে, ওয়েব সিরিজ দেখতে আর গল্প স্বল্প আর আড্ডাবাজি করার পেছনে ব্যয় করে দেয়। তারা তাদের ফ্রি টাইমকে কিছু শেখার জন্য ইউজ করে না। কেউ আপনাকে এক্সট্রা কাজের জন্য টাকা দেবে না, কিন্তু এর ফায়দা আপনি পরে পাবেন। যদি আপনি নিজের নলেজকে বৃদ্ধি করেন তবে আপনার কাছে টাকা কামানোর বেশি সুযোগ থাকবে। আপনি প্রফেশনাল অ্যাথলেটদের কথা চিন্তা করুন। তারা বহু বছর যাবৎ ফ্রিতে কাজ করে। তারা একেবারে অল্প বয়স থেকে ট্রেনিং নেওয়া শুরু করে, না জানি কতবার ফেলিয়ারের সম্মুখীন হয়, শত শতবার শারীরিকভাবে ইনজিওর্ড হতে হয়, কিন্তু তবুও তারা প্র্যাকটিস করতেই থাকে, কেননা তারা প্রতিটি ডিটেলসে ধ্যান কেন্দ্রিত করে। তারা নিজেদের স্কিলকে ইমপ্রুভ করে এবং নিজেদের ন্যাশনাল টিমে জায়গা অর্জন করে নেয়। ইন্টারন্যাশনাল গেম জিতে তারা দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। আপনি কি মনে করেন যখন ফেমাস রক ব্র্যান্ডের শুরু হয়েছিল তখন তারা কি অনেক বেশি টাকা পেত? কখনোই না। বহু বছর যাবৎ কেউ জানতই না বিটলকে। তারা লিভারপুলের একটা নতুন রক ব্যান্ড ছিল। এই ব্যান্ডটা সফল হওয়ার পূর্বে বিভিন্ন ক্লাবে পুরো রাত পারফর্ম করেছে। তাদের প্রতিদিনকার যে টাফ ট্রেনিং ছিল তাই তাকে একজন মহান আর্টিস্ট হিসাবে প্রেজেন্ট করেছিল। বিটলস তার হোমওয়ার্ক ঠিকভাবে করেছিল আর এজন্যই সে এত বেশি সফল হয়েছিল। লেখকের পিতা
তার সারা জীবনের পেনশনের টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করে। তিনি একটা জনপ্রিয় আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি কিনে এবং তার এলাকায় ব্যবসা শুরু করেন, কিন্তু সারা জীবন একজন চাকরিজীবী হওয়ায় ব্যবসা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। ফলাফল হিসেবে মাত্র 2 বছরের মধ্যে তার ব্যবসা ডুবে যায় এবং তিনি দেউলিয়া হয়ে যান। লেখক বলেন, যদি আমরা আমার পোর ড্যাডের জীবন কাহিনী সম্পর্কে চিন্তা করি, তবে তিনি কোনো হোমওয়ার্ক করেননি। তার জন্য তার বিজনেস ফেল হয়ে গিয়েছিল। লেখক কিয়োসাকি এখানে বি অ্যান্ড আই ট্রায়াঙ্গেল বা বিগ বিজনেস ইনভেস্টর ট্রায়াঙ্গেল সম্পর্কে বলেছেন। যদি আপনি বিজনেসে সফলতা পর্যন্ত পৌঁছাতে চান, তবে 5টি বিষয়ের উপর ধ্যান রাখতে হবে। নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 লিগাল, নাম্বার 3 সিস্টেম, নাম্বার 4 কমিউনিকেশন, আর নাম্বার 5 ক্যাশ ফ্লো। বি আই ট্রায়াঙ্গেলকে মানে বিজনেস টু ইনভেস্টর ট্রায়াঙ্গেলকে 5টি লেভেলে ডিভাইড করা হয়েছে। প্রোডাক্ট সবচেয়ে টপে থাকে আর ক্যাশ ফ্লো সবচেয়ে নিচে। যদি এই 5টা লেভেলকে ঠিকভাবে ম্যানেজ করা যায়, তবে বিজনেসের উন্নতি হওয়াটা নিশ্চিত। পোর্টারের প্রোডাক্টগুলো খুব ভালো ছিল, মানে আইসক্রিম ছিল খুবই জনপ্রিয় ও মানসম্মত, কিন্তু তিনি প্রোডাক্ট এর কমিউনিকেশনের ব্যাপারে মার্কেটিংয়ে ভুল করে বসেন। তিনি মনে করতেন আইসক্রিমের ওই ব্র্যান্ডটি এতটাই জনপ্রিয় আর পপুলার যে তা কাস্টমারকে আকর্ষণ করার জন্য যথেষ্ট, আর তাই তিনি ভাবতেন তার বিজনেসে সাকসেসফুল হওয়ার গ্যারান্টি আছে। আসলে পোর ড্যাড একটা সস্তা জায়গায় পুরনো শপিং মলে তার দোকানটা দিয়েছিল। তার বদলে তার এমন জায়গায় দোকান ভাড়া নেওয়া উচিত ছিল যেখানে প্রচুর লোকের আনাগোনা থাকে। ওই আইসক্রিম ব্র্যান্ডটা পপুলার ছিল, কিন্তু আমার পোর ড্যাডের দোকান পপুলার ছিল না। আমার পোর ড্যাড 4টি ফ্যাক্টর পূরণ করে নিয়েছিল: ক্যাশ ফ্লো, সিস্টেম, লিগাল ও প্রোডাক্ট। পঞ্চম ফ্যাক্টর কমিউনিকেশনে তিনি ধরা খেয়ে যান। তিনি ফ্র্যাঞ্চাইজি কেনার সময় খুব তাড়াহুড়া করেছিলেন। তিনি চেয়েছিলেন বিজনেসটাকে একেবারে শূন্য থেকে শুরু না করতে। তিনি একটা তৈরি করা বিজনেসকে কিনতে চেয়েছিলেন, মানে রেডিমেড বিজনেস কিনতে চেয়েছিলেন। তিনি বিজনেস শুরুর দিন থেকেই প্রফিট কামাতে চেয়েছিলেন, আর তাই বেশি খরচ করে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন। আর এজন্য তিনি একজন বিজনেসম্যানের জবে ফেল হয়ে যান। সে তার সমস্ত টাকা হারিয়ে ফেলেন এবং পুনরায় একজন এমপ্লয়ি হিসেবে আবার চাকরি খুঁজতে শুরু করেন। লেটস গো টু দ্য নেক্সট চ্যাপ্টার। প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য গোল। সে সময় লেখক প্রথমবারের মতো তার বিজনেসে শুরু করেন। তার প্রোডাক্ট ছিল লাইলন সালফার ওয়ালেট। এটা খুব সুন্দর একটা পণ্য ছিল। সে এবং তার পার্টনার মার্কেটিংয়ের ওস্তাদ ছিল। আশ্চর্যকর বিষয়টা দেখুন, কেরিয়ারের শুরুতে যে লোকটা একটা পণ্য বিক্রি করতে পারতো না, সে নিজের বিজনেস শুরু করে কয়েক বছরের মধ্যে কোটিপতি বনে যান। তিনি তখন ইয়াং ছিল এবং নিজের সফলতা দেখে তার চিন্তাধারা আসমান ছুঁচ্ছিল। সে তার টাকা দিয়ে রেসিং কার কিনে সারা রাত বন্ধুদের সাথে পার্টি করত, কিন্তু কিছু সময় পর তার বিজনেস খারাপ হতে শুরু করে। নিজের বিজনেসে সে প্রোডাক্ট এবং কমিউনিকেশন ফ্যাক্টর দুইটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করেছিল, কিন্তু ক্যাশ ফ্লো, সিস্টেম এবং লিগ্যাল এই তিনটাতে ধরা খেয়ে যান। যখন বিজনেস বৃদ্ধি পাচ্ছিল, তখন লেখক ও তার পার্টনার এই তিনটা ফ্যাক্টরকে সামলাতে পারেনি, যার কারণে তাদের অনেক পরিমাণ লোকসান ওঠাতে হয়েছিল। এবারে রবার্ট বুঝতে পারলেন বিজনেসকে খারাপ তরিকাতে ডিজাইন করা হয়েছিল, কিন্তু তারা 6 মাসের জন্য কোটিপতি হওয়ার এক্সপিরিয়েন্স তো করেছিল। আর এই কথাগুলোই রিচ ড্যাড সবসময় বলতেন। বেশিরভাগ মানুষ জীবনে এমন সুযোগই পায় না। বেশিরভাগ মানুষ জব এবং একটা রেগুলার স্যালারিতেই সন্তুষ্ট হয়ে যায়। এমন লোকেদের সময় ঘরে অথবা অফিসে পার হয়ে যায়। লেখক বলেন, আমার রিচ ড্যাড শুধু টাকা পয়সা, বড় বাংলো আর দামি দামি গাড়ির জন্যই বিজনেস করার কথা বলতেন না। তিনি বলতেন, আমি এটা অ্যাডভেঞ্চারের জন্য করছি। লেখক বলেন, আমি আমার রিচ ড্যাডকে জীবনে বহুবার ফেল হতে দেখেছি, কিন্তু আমার জীবনে কখনো তাকে আফসোস করতে দেখিনি। যখন তিনি সফলতার আনন্দকে অনুভব করে, সে সময়গুলো তার সবচেয়ে বেস্ট সময় ছিল। তিনি লেখককে বলেছিলেন, গোল এ থেকে বি পর্যন্ত পৌঁছানোর প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। ফেলিওর আপনাকে বারবার মনে করিয়ে দেবে কোথাও না কোথাও আপনার ভুল হচ্ছে। আপনার সবসময় শিখতে থাকার প্রয়োজন, যাতে আপনি সফলতার দিকে এগোতে পারেন। রিচ ড্যাড বলেন, তুমি যেহেতু $1,00,000 পর্যন্ত কামিয়ে নিচ্ছ, সেহেতু তুমি সঠিক রাস্তায় আছো, কিন্তু তোমার ইমপ্রুভ করতে থাকার প্রয়োজন আছে, যাতে বিজনেস বাড়তে থাকে। অনেক বছর পর লেখক যখন পেছনে ফিরে তার জীবনের কেরিয়ারের দিকে দেখেন, তখন তিনি চিন্তা করেন কিভাবে তিনি একজন স্যালারিভুক্ত এমপ্লয়ি থেকে মাল্টি মিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। তিনি অনুভব করেন গত 30 বছরে তিনি বিজনেসের 3টি প্রসেসের মধ্য দিয়ে পার হয়েছেন। প্রথমটি ছিল লার্নিং প্রসেস, দ্বিতীয়টি ছিল আর্নিং প্রসেস এবং তৃতীয়টি ছিল গিভ ব্যাক বা দেয়ার প্রসেস। 1974 থেকে 1984 সাল পর্যন্ত লেখক একজন বিজনেসম্যান হওয়ার রাস্তা শিখেছেন। তখন তার বিজনেস ছিল ফেমাস রক ব্র্যান্ডের জন্য লাইলন পেপার ওয়ালেট এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করা। এই 10 বছরে তিনি বি অ্যান্ড আই ট্রায়াঙ্গেলকে ঠিকভাবে ম্যানেজ করা শিখেছিলেন। 1985 থেকে 1994 এই সময় পর্যন্ত লেখক প্রচুর টাকা কামানো শুরু করেন।
তিনি তার ভুল থেকে শেখেন এবং সবশেষ ব্যাপক সফলতা অর্জন করেন। তিনি তার প্রফিটগুলোকে প্রপার্টিতে ইনভেস্ট করেন, সেখান থেকে সে রেন্ট এবং অন্যান্য পজিটিভ ইনকাম পেতে থাকেন। তিনি ইনভেস্টর এবং বিজনেসম্যান হতে চাওয়া লোকেদের বিজনেস শেখাতে ট্রেনিং করাতে শুরু করেন 1994 থেকে 2004 সাল। এ সময় তিনি ফয়সালা করেন তিনি আজ পর্যন্ত যত টাকাই কামিয়েছেন তার বদলে তারও সমাজকে কিছু দেয়ার আছে, মানে গিভ ব্যাক। তিনি লাখ লাখ ডলার ইভেন কোটি কোটি ডলার কামিয়ে নিয়েছিলেন। তিনি এখন আরও বেশি পরিমাণ লোককে শেখাতে চাচ্ছিলেন তারা কিভাবে সফল হতে পারে বিজনেস ওয়ার্ল্ডে। এজন্য তিনি রিচ ড্যাড কোম্পানি তৈরি করেন। রবার্ট নিজেকে জিজ্ঞেস করেন, আমি আরও বেশি সংখ্যক লোকের সেবা কিভাবে করতে পারি। লেখক বলেন, আমার সফলতার শিখর পর্যন্ত পৌঁছতে 30 বছর লেগেছিল। এখন বলুন, আপনাদের মধ্যে কয়জন আছেন যারা এই লম্বা প্রসেসের মধ্য দিয়ে পার হতে প্রস্তুত আছেন। যখনই কেউ জিজ্ঞেস করে কে কে কোটিপতি হতে চায়, তখন সবাই খুব সুন্দর করে তাদের হাত তোলে। হ্যাঁ, এটা সত্য যে প্রত্যেকেই কোটিপতি হতে চায়, কিন্তু এর থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে এই চ্যালেঞ্জিং প্রসেসের মধ্যে দিয়ে পার হতে কে কে প্রস্তুত আছেন। এমনিতে বহু উপায় আছে যার মাধ্যমে মানুষ ধনী হতে পারে, যেমন পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো জায়গা হঠাৎ পেয়ে গেলেন, বা আপনি অনেক ধনী কাউকে বিয়ে করলেন, কোনো ক্রাইমের চক্করে পড়ে ধনী বনে গেলেন, বা লটারিতে টাকা জিতে ধনী হয়ে গেলেন। কিন্তু এই রাস্তাগুলো লম্বা সময় পর্যন্ত টিকে থাকে না। এগুলো আপনাকে কখনোই আসল খুশি আর সফলতা দিতে পারবে না। কিছু বছর আগে এক জার্নালিস্ট হেনরি ফোর্ডকে জিজ্ঞেস করেছিল, যদি আপনি আপনার সমস্ত টাকা খুইয়ে বসেন তবে আপনি কি করবেন। হেনরি ফোর্ড উত্তর দিয়েছিলেন, আমি তা আগামী 5 বছরের মধ্যে পুনরায় কামিয়ে নেব। আর এজন্যই কোটি টাকা কামানোর সবচেয়ে ভালো রাস্তা হলো একজন স্মার্ট বিজনেসম্যান হওয়া। ধনী হওয়া কোটিপতি হওয়ার থেকে জরুরি টাকার খেলায় স্মার্ট হয়ে ওঠা। যদি আপনি কখনো আপনার সমস্ত সম্পদ খুঁয়েও বসেন, তবু আপনি এই প্রসেস থেকে শিখে আরও বেশি হুঁশিয়ার, আরও বেশি স্মার্ট এবং আরও বেশি বিচক্ষণ হয়ে উঠবেন। যতক্ষণে আপনার মাইন্ডসেট একজন স্মার্ট বিজনেসম্যানের মতো হয়ে যাবে, ততক্ষণে যা কিছুই হোক না কেন আপনি সবসময় টাকা কামাতে থাকবেন, পুরো হেনরি ফোর্ডের মতো। লেটস গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, সাকসেস রিভিলস ইয়োর ফেলিয়ার। বিজনেসম্যান হওয়ার আগে লেখক জেরক্স কর্পোরেশনে সেলসম্যানের চাকরি করতেন। সে সময় তিনি কোম্পানির সবচেয়ে খারাপ সেলসম্যান ছিলেন। সে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারতেন না, আর তার কলিগদের থেকে অনেক বেশি পিছিয়ে ছিলেন সেলসে। এজন্য লেখক পরামর্শ নিতে রিচ ড্যাডের কাছে যান। রিচ ড্যাড তাকে জিজ্ঞেস করলেন, তুমি একদিনে কতগুলো ফোন কল করো। লেখক উত্তর দিলেন, 3 থেকে 4 জনকে। আমি সেলসের জন্য ফোন করে থাকি। লেখক বলেন, আমি বেশিরভাগ সময় কফি শপে অথবা পেপার ওয়ার্ক করার পেছনে ব্যয় করতাম। তিনি স্বীকার করেন সেলস কল করতে সে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। লেখক রিজেকশনকে অপছন্দ করেন, আর তাই তিনি কম থেকে কম পরিমাণে ফোন কল করতেন। রিচ ড্যাড বলেন, পুরো দুনিয়াতে এমন একজন মানুষও নেই যে কিনা রিজেকশনকে পছন্দ করে। শুধু হাতে গোনা কিছু মানুষই আছে যারা নিজের ভয়কে দূর করে এমন কল করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠে। ফেলিয়ারকে থামানোর জন্য আপনার দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে ফেল হওয়াটা জরুরি। জি, আপনি একেবারে ঠিক কথাটাই শুনেছেন। যত দ্রুত আপনি ফেল হবেন, ততই দ্রুততার সাথে আপনি আপনার ভুলগুলো থেকে শিখতে পারবেন। আর যদি আপনি এমনটা করতে না পারেন, তবে আপনি পেছনে হাঁটতে পারেন, কিন্তু এতে আপনি একজন লুজার হয়ে যাবেন। রিচ ড্যাড লেখককে পরামর্শ দেন তার এখন নাইট শিফটে একটা আলাদা জব নেওয়া উচিত। তিনি এমনটা এজন্য বলেছিলেন যাতে রবার্ট দ্রুত ফেল হতে পারে। কিন্তু রিচ ড্যাডের কথা শুনে লেখক অস্বস্তিতে পড়ে যান। তিনি বলেন, আমি রাতে কাজ করতে চাই না, আমি রাতকে এনজয় করতে চাই। রিচ ড্যাড জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি একজন বিজনেসম্যান হতে চাও নাকি না। একজন বিজনেসম্যানের সবচেয়ে জরুরি স্কিল হলো প্রোডাক্ট বিক্রি করা। সেলস ছাড়া কোনো বিজনেস টিকতে পারে না। যদি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারেন, তবে আপনার জন্য একজন এমপ্লয়ের রোল প্লে করাটাই পারফেক্ট। এজন্য লেখক পুনরায় সেল করার চেষ্টা করেন, কিন্তু লোকেরা তাকে পুনরায় রিজেক্ট করে দেয়। সে ফোন করলে লোকেরা সবসময় বলতো, সরি, আমরা আপনার ব্যাপারে ইন্টারেস্টেড নই। কেউ কেউ তো বলে উঠতো, তুমি যদি এখন না যাও তবে আমি এখন পুলিশে কল দেব। লেখক বলেন, ফেলিয়ারের পর আমি রিচ ড্যাডের কথা বুঝতে পারলাম। জব বা চাকরিতে স্যালারি পাওয়ার আগে আপনার ফ্রিতে কাজ করার প্রয়োজন হয়। এজন্য রবার্ট চ্যারিটির কাজের জন্য নিজের নাম দেন। ওই কাজে তার মূল দায়িত্ব ছিল লোকেদের ফোন করে জিজ্ঞেস করা তারা কি এই দাতব্য সংস্থাটিতে কিছু দান করতে রাজি আছে কিনা। লেখক জেরক্সে তার দিনের চাকরি শেষ করে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত এই চ্যারিটি তুলতে কাজ করতে শুরু করেন। আর সত্যি সে দ্রুততার সাথে ফেলিয়ারের স্বাদ অনুভব করলেন। আগে যেখানে দিনে মাত্র 3 থেকে 4টি কল করত, এখন সে দিনে 20 থেকে 25টি ফোন কল করা শুরু করেন। বারবার রিজেক্ট হওয়ার ফলে তার রিজেক্ট হওয়াটা এখন স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছিল। আর আস্তে আস্তে তিনি মানুষদের সহজে হ্যান্ডেল করা শিখে গেলেন। ধীরে ধীরে সে মানুষদের হা করানোর জন্য সঠিক শব্দের প্রয়োগ করা শিখে গেলেন।
সে আগে থেকে আরো ভালোভাবে লোকেদের সাথে কথা বলা শিখে ফেলেছিলেন। এমনইভাবে লেখক যখন তার এক্সট্রা কাজটাতে যত বেশি পরিমাণে ফেল হতে শুরু করলো, সে তার জেরক্সের চাকরিতে তত তাড়াতাড়ি উন্নতি করতে শুরু করলো। এখন সে আগের মতো সবচেয়ে খারাপ সেলসম্যান ছিল না, প্রতিদিন যাচ্ছিল আর তার প্রোডাক্ট বিক্রিতে আরো বেশি এক্সপার্ট হয়ে এসে উঠছিল। জেরক্স কর্পোরেশনে চাকরি করাকালীন 4 বছরের মধ্যে তিনি কোম্পানির বেস্ট সেলসম্যানের খেতাব পান। এখন তিনি খুব সহজে যে কাউকে যে কোনো কিছু বেচতে পারেন। লেখক বলেন, আমি এ সময় অনুভব করলাম আমি এবারে বিজনেসম্যান হওয়ার জন্য প্রস্তুত। আর এরই সাথে শেষ করছি রবার্ট টি কিওসাকির বই বিফোর ইউ কুইট ইউর জব এর অডিও বুক সামারি। সামারিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।